বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ধোঁয়াশা, সরকারের হাতে সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। আবেদন নিয়ে কালক্ষেপণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনজীবীর অভিযোগ। সোজা কথা না শুনলে রাজপথে ফয়সালা, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের তফসিল দিলেই নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নেতাদের। রাজধানীতে আন্দোলন জোরদারের প্রত্যয়। ৩৬ দিনের মধ্যে বিএনপিকে নাশকতা বন্ধের আলটিমেটাম ওবায়দুল কাদেরের, বললেন ভিসা নীতি মানেন না, বিএনপিকে পুরনো গাড়ি বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জানালেন রাষ্ট্রদূত, দুদেশের সম্পর্ক আরও গভীর হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়া নিয়ে বাহাস চলছে সরকার, দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিদ্যমান আইনে এ ব্যাপারে সরকারের আর কিছুই করার নেই। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলছেন, মামলা বিচারাধীন থাকায় বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আপিল বিভাগে আবেদন করতে হবে। আর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আবেদন করা হলেও কালক্ষেপণ করছে সরকার। জাহাঙ্গীর আকন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থায় খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি দিতে সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে কোনো আবেদন পাওয়া যায়নি। আমি মনে করি এইটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন। সেই ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কিছু করতে পারবে না। এখনো আমাদের কাছে আবেদনটি আসেনি, তবে এই ধরনের আবেদন আসলে কি হতে পারে সেটি আপনাকে বলে দিই। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন সোমবার বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর তার পরিবার আবেদন করলেও তা গোপন করেছে সরকার। চলতি মাসে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ওনার ভাই শামীম ইস্কান্দার সাহেব করেছিলেন। এই অ্যাপ্লিকেশনে সুস্পষ্টভাবে দেয়া আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য যেহেতু বাংলাদেশে আর চিকিৎসা সম্ভব নয়, সেহেতু ওনাকে বিদেশ নেয়ার জন্য আবেদন জানাচ্ছি উন্নত বিশ্বে চিকিৎসার জন্য। অতএব এখন ওনারা যে কথাগুলো বলছেন, চিঠি পান নাই বা আদালতে যেতে হবে, সবকিছু ছল ছাতুরি জাতির সাথে। আদালতের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটা এখতিয়ার বহির্ভূত, কেননা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আছেন এক্সিকিউটিভ অর্ডারে, আদালতের নির্দেশে না। আদালতের নির্দেশে যদি মুক্ত থাকতেন আদালতে আমরা আসতে পারতাম, এরকম বহু নজির আছে। অতএব ওনার বিদেশে চিকিৎসা প্রেরণ শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারই সম্ভব, আদালতে এখানে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, বিষয়টি আদালতের। আমরা তো প্রথম থেকেই বলছি, বিচারাধীন বিষয়ে সরকারের কাছে আবেদন দেওয়ার কোনো আইনি নজির তো নেই, কিন্তু এখানে সরকার তাদের একটা আবেদন গ্রহণ করে ওনার শাস্তি স্থগিত করছেন, কাজে একটা নজিরকে সরকার ক্রিয়েট করছে। এখন বাকি নজির দিতে হলে তো আইনের আওতায় আসতে হবে, এবং ৪০১ ধারা অনুযায়ী তো এখানে এই ধরনের কোনো ক্ষমতা সরকারকে দেওয়া হয় না, পার্টিকুলারলি দুদকের মামলায় তো ক্ষমতা একদম নেই। তাই সেই ক্ষেত্রে আবেদনটা যেভাবেই দিক, আমি মনে করি এই সব কথা ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা ওনার যদি দুটো দরখাস্ত দেয় তাইলে ফয়সালা হয়ে যাবে উনি বিদেশ যেতে আইনগত কোনো ভিত্তি আছে কিনা। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে জানিয়েছেন, বেগম জিয়ার বিষয়ে বিদ্যমান আইনে সরকারের আর কিছু করার নেই। বেগম খালেদা জিয়াকে আপনার ফৌজদারি কার্যবিধির ৪০১ উপধারা ১-এর ক্ষমতা বলে তাকে কিন্তু শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন আইনের যে পরিস্থিতি, তাতে সে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে বেগম খালেদা জিয়ার যে আগে যেই শর্তযুক্ত মুক্তি সেইটাকে বাতিল করতে হবে। বাতিল করে স্বঅবস্থানে যাওয়ার পরে তারপরে আবার অন্য বিবেচনা করা যাবে। আইনের যে অবস্থান এখন
সেই অবস্থানে যেটা করা হয়েছে ইট ইজ এ ডান অ্যাক্ট। আমার মনে হয় আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নাই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, সোজা কথায় দাবি না মানলে রাজপথেই হবে ফয়সালা। দলটির সিনিয়র নেতারা জানান, কোনো ফয়সালা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে সাথে সাথেই কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রাজধানীর ধোলাইখালে সমাবেশ থেকে এসব হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখাল এলাকায় সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সোমবার বেলা ৩টায় সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশ শুরুর আগ থেকেই দক্ষিণ মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। নির্দলীয় সরকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের কথা জানান বিএনপি নেতারা। ইসবাত কঠিন ঐক্য নিয়ে দুর্বল আন্দোলন ঢাকার ভিতরে গড়ে তুলতে হবে। ভাইরা, আমরা যতক্ষণ না পর্যন্ত ঢাকার ভিতরে আন্দোলন গড়ে না তুলতে পারবো, সারা দেশে যাই হোক এই সরকারের পতন কিন্তু হবে না। অতএব যারা আমরা ঢাকায় বসবাস করি, ঢাকায় রাজনীতি করি, আপনারা প্রস্তুতি নেন, আবারও আন্দোলনের ডাক আসবে। আমরা দেখিয়ে দিব, যারা এই আমেরিকান স্যাংশন পেয়েছে এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। আমাদের এখন নৈতিক দায়িত্ব হলো যারা স্যাংশন পেয়েছে খুঁজে খুঁজে বের করে এদেরকে চিহ্নিত করা। বাংলাদেশের মাটিতেও এদের কোনো ঠাঁই হবে না। বিরোধী নেতারা অভিযোগ করেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিচারে বন্দী বেগম খালেদা জিয়া। তিলে তিলে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতেই চিকিৎসকের পরামর্শের পরও তাকে বিদেশে পাঠাচ্ছে না সরকার। যে কারো কোনো আদেশের প্রয়োজন হবে না, খোদা না করুন কোনো অঘটন ঘটলে তৎক্ষণাৎ আমরা রাজপথে নেমে আসবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সংখ্যা দিয়ে আমরা ক্ষমতাকে পরাজিত করব, সংখ্যা দিয়ে আমরা অস্ত্রের মোকাবেলা করব, গণতান্ত্রিকভাবেই আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। যদি সময় মতো যদি আপনি ক্ষমতা না ছাড়েন, আর নির্বাচন কমিশন যে বলে পরিষ্কার কথা, এগুলো সিদ্ধান্ত হওয়ার আগে যদি কোনো নির্বাচনী শিডিউল অ্যানাউন্স করেন, ঢাকা শহর থেকে চতুর্দিক থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী মানুষদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে সরকার। পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারবো কি পারবো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে কি পারবো কি মুক্ত করতে পারবো কি পারবো না, তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারবো কি পারবো না, আমাদের লোকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে পারবো কি পারবো না, তা নির্ভর করছে আমাদের উপরে, আপনাদের উপরে বলবো। এবং আজকে আন্দোলনের মধ্যে দিয়ে বলবো, এই সরকার সহজে কথা শুনবে না, তাকে আন্দোলনের মধ্যে দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে এক দফার সংগ্রামে সবাইকে সামিল হবার আহ্বানও জানান বিএনপি নেতারা। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সামনের দিনে আরো বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের কথাই বলছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এবার অন্য কোন পদ্ধতিতে নির্বাচন মানবে না সাধারণ মানুষ। এজন্যই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। সিকান্দার রিমান, বাংলা ভিশন, ধোলাইখাল, ঢাকা। স্বাধীন সার্বভৌম দেশে কোনো রাষ্ট্রের খবরদারি চলবে না, সাফ জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন ভিসা নীতির পরোয়া করে না সরকার।
উত্তরায় দলের সমাবেশ থেকে বিএনপিকে নাশকতার রাজনীতি ছাড়ার ৩৬ দিনের আলটিমেটামও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভনের রিপোর্ট। বিএনপির নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের বিপরীতে শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে রাজপথে পুরোদমে সক্রিয় আওয়ামী লীগ। ৭ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ সমাবেশ। সমাবেশে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর আরোপিত মার্কিন ভিসা নীতির কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, যেসব রাষ্ট্র বাংলাদেশের উপর স্যাংশন দিচ্ছে তাদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। বাংলাদেশের জনগণ ছাড়া কোন নিষেধাজ্ঞা, কোন ভিসা নীতি আমরা মানি না, আমরা মানব না। আমার ইলেকশন আমি করব, আমার নিয়মে আমি ইলেকশন করব, আমার সংবিধান আমাকে কিভাবে ইলেকশন করতে হবে বলে দিয়েছে। আমার গণতন্ত্রে আমি ইলেকশন করব, কারো খবরদারিতে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, নইলে রাজনৈতিক পরাজয় হবে দলটির। ৩৬ দিনের আলটিমেটাম, ৩৬ ঘন্টা নয়, ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে। যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে কি এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব। বিএনপির নির্বাচন বানচালের চক্রান্তে সুশীল সমাজের আশকারার অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিসা নীতি প্রণয়ন করেছেন, যেটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অসম্মানজনক, সেই সময় আমরা দেখি কিছু সুশীল সমাজ তারা উস্কানি দিচ্ছে। বিএনপিকে বলি, ছাগলের ৩ বাচ্চার মতো লাফালাফি করেন না। আগামী ৩ মাসকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময় রাজপথে নেতাকর্মীদের আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ নেতারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয় সেজন্য নানা কর্মসূচি দিচ্ছে তারা। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যত হুমকি দেবে আওয়ামী লীগ কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে। যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতারা এসব কথা বলেন। বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়িতে শান্তি ও উন্নয়নের সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মিছিল দিয়ে সমাবেশে যোগ দেন। বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। এই সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি এখন পুরনো গাড়ির রূপ ধারণ করেছে। পুরনো গাড়ি যেমন স্টার্ট না দিলে ব্যাটারি বসে যায়, বিএনপি এখন পুরনো গাড়ি, সেই জন্য মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি তারা বর্জন করে, বিএনপি দেখতে পাবে তাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগকে যত হুমকি দিবেন, আওয়ামী লীগের কর্মীরা আরো শক্তিশালী হবে, সুশৃঙ্খল হবে, তারা আরো আপনাদেরকে মোকাবেলা করবে। বিএনপি নিজেদের কর্মগুণে তারা কবরে নিক্ষিপ্ত হয়েছিল 2001 থেকে 2000 অপশাসনের কারণে। ওই কবর থেকে তারা উঠতে পারবে না ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওরা বিএনপির নেত্রী খালেদার মুক্তি চায় না, ওরা
মুক্তির জন্য মুক্তি চায় না, ওরা তাকে নিয়ে আজকে ষড়যন্ত্র করে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। কোনো উল্টা পুল্টা কাম করবেন না। যদি কোনো উল্টা পাল্টা কাম করে নির্বাচন বানচাল করতে চান, রাজপথে তার জবাব দেওয়া হবে। দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন শান্তির সমাবেশে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। এদেশের সার্বভৌমত্বকে তার দেশ সম্মান করে। রাজধানীর একটি হোটেলে চীনের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব বলেন তিনি। বাংলাদেশকে চীনের পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করে তিনি বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরকে সম্মান করে। দুদেশের সম্পর্ক প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে থাকবে। বাংলাদেশ চীন ভ্রাতৃত্ব সুদৃঢ়, একে অপরকে সবসময় সমর্থন করে। ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বড় বড় প্রকল্প করছেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহায়তা করছে। দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে রাজনীতিক, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অরক্ষিত শহরের নিরাপত্তাহীনতার বলি হলেন আইনজীবী ভুবন চন্দ্রশীল। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় হেরে গেলেন। স্বামীর জ্ঞান ফেরার আশায় ১ সপ্তাহ ধরে মেয়েকে নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালের সিঁড়িতেই বেশিরভাগ সময় কেটেছে স্ত্রী রত্না রানী শীলের। ভুবনের জ্ঞান আর ফেরেনি। সকালে চিকিৎসকরা তাদের জানিয়ে দেন ভুবনের চিরতরে ঘুমিয়ে যাওয়ার খবর। এদিকে সন্ত্রাসীদের গোলাগুলির ওই ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট করছেন SM ফয়েজ। আজকে ৮ দিন যে আমি এখানে আমার স্বামীর অপেক্ষার প্রহর গুনছিলাম, কি পেয়েছি আমি। ধানমন্ডির পপুলার হাসপাতালে মেয়ে ভূমিকা রানী শীলকে ধরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভুবন চন্দ্রশীলের স্ত্রী রত্না রানী শীল। স্বামীর লাশ বুঝে পাওয়ার অপেক্ষায় তারা। আমার প্রধানমন্ত্রীর কানে কি এখনো পৌঁছায় নাই যে আমার মেয়ে বাবাহারা হয়ে গেছে? জীবনের চরম দুঃসময়ে দাম্পত্য জীবনে নানা স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন রত্না রানী শীল। চাইলেন স্বামী হত্যার বিচারও। বাবা, তুমি এত রাত্রে কেন ফোন দিছ? বাবা, তুমি এত রাত্রে কেন ফোন দিছ? লাস্ট শুধু মেয়ের কথাই ছিল গত সোমবারে, গত রবিবারে, আজকে 9 দিন হয়ে গেছে। গত রবিবার রাত্রে 12:30টায় ওর বাবা ওর নাম্বারে কল দিছে। না রে মা, আমরা ওটা বলবো না। আমরা কি চাই? আমরা তো কাউকে দেখি নাই, জানি নাই, আমরা জাস্ট কানে শুনছি। ওটা আমরা বলতে বাধ্য না। আমরা কি চাই, আমাদের অন্তরের কথাটা কি, এটা সবাই বুঝে। তার বিচার যদি এখানে না হয়, আল্লাহর কাছে হবে, বিধাতার কাছে একদিন না একদিন হবে। আমরা মামলা করছি, আমাদের তো মামলারও কিছু হয় নাই আজ পর্যন্ত। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। তাহলে আমরা কোন দেশে বাস করি? কিসের, আমরা কেমন নাগরিক? নীরবে চলে গেলেন ভুবন। আর কখনো সন্তানের মায়া ভরা বুক দেখবেন না। আমি বলছি, কি গো বাবা, এত রাতে ফোন দিছো যে? তোরা কি সবাই ঘুমাই গেছে? হ, মা তো ঘুমাই গেছে, আন্টিও ঘুমাই গেছে, অলকও ঘুমাই গেছে। আমি বসে বসে পড়া রেডি করতেছি, খলিল স্যারের পড়া আছে। এই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাই যাইস, পড়া রেডি করে তাড়াতাড়ি। আরো কত পড়া আছে, নোট দিতে হইব কালকে। আচ্ছা, তাড়াতাড়ি নোট জমা করে ঘুমাই যাইস, কালকে আবার সকালে প্রাইভেট আছে তোর। এটাই শেষ। অরক্ষিত এই শহরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল ভুবনের। মামলাও করেছে পরিবার। একজন চুনুপুটি ধরা খেলেও বাকিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রেমিটেন্স বাড়ানো গেলে দেশের চলমান ডলার সংকট সহ অনেক সমস্যারই সমাধান হতো, মনে করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তবে বিদেশে যেভাবে শ্রমিক যাচ্ছে, একই সমান্তরালে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে না জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন তিনি। জিএম হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনা ডলার নিয়ে। ডলারের দাম ক্রমাগত যেমন বাড়ছে, তেমনি কমছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। সবশেষ তথ্যে রিজার্ভের পরিমাণ $2171 কোটি। এ কারণে প্রয়োজনীয় কাঁচামাল আর যন্ত্রপাতি আমদানিতে
এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। প্রবাসী আয়ও নিম্নমুখী। চলতি মাসে প্রথম 22 দিনে দেশের রেমিটেন্স এসেছে 11,500 কোটি টাকার মতো। এমন বাস্তবতা রাজধানীর হোটেলে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনারে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ডলার সংকট কাটাতে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স। People are going abroad. So long people keep on going abroad, in that case our revenue will be increased. প্রবাসে প্রায় 1 কোটি বাংলাদেশি রয়েছেন। সে সংখ্যা বাড়ছে প্রতিদিনই, কিন্তু সে হারে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে না। কেন বাড়ছে না সেটি খতিয়ে দেখা উচিত। অথচ রেমিটেন্স বাড়লে ডলার সংকট সহ অনেক সমস্যার সমাধান হয়ে যেত। In that case it will be a good area to help us out of our problems right at the moment. অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, অর্থনীতিতে স্বচ্ছতা গতিশীলতা আনতে অটোমেশনের উপর জোর দিতে হবে। সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এটা করা গেলে রাষ্ট্রীয় অপচয় কমবে। দেশের টেকসই উন্নয়নে এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিতে গতিশীলতা আনতেও অটোমেশনের উপর জোর দিতে হবে। And ensures that resources are directed towards the most basic needs. অর্থনীতিকে গতিশীল করতে সঠিক পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মনে করেন বক্তারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সনি স্মার্ট থেকে টিভি কিনলেই জয় নিশ্চিত। স্পেশাল প্রাইস, স্পেশাল বেনিফিটস আর একাধিক পুরস্কারের নিশ্চয়তা দিয়ে আমরা করব জয় ক্যাম্পেইন শুরু হয়েছে। বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বা সনি স্মার্টের শোরুম থেকে টিভি কিনলেই নিশ্চিত জয়। এ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সনি স্মার্টের শোরুম থেকে সনির যে কোনো টেলিভিশন কিনলেই 5 তারকা হোটেলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকা খাওয়া বিনোদন সহ পণ্যভেদে নানা ধরনের বিশেষ সুবিধা পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি সনি স্মার্টের শোরুম থেকে সনি টিভি কিনলে তাৎক্ষণিক 6,000 টাকা মূল্যের একটি স্মার্ট কারাওকে বিনামূল্যে জেতার সুযোগ পাবেন ক্রেতারা। এজন্য তাদেরকে স্মার্ট কারাওকে ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহিত করতে আমরা করব জয় গানটি গিয়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতে হবে। সংবাদ সম্মেলনে RMDC সনি সাউথ ইস্ট এশিয়া প্রেসিডেন্ট জেরেমি হেংচুন গুয়ান, স্মার্ট টেকনোলজিস এর চেয়ারম্যান মোহাম্মদ মজহারুল ইসলাম, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান এবং সনি স্মার্টের পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন ও মহাব্যবস্থাপক সারওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাতিগত নিধনের ভয়ে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে নাগর্নো কারাবাখের হাজারো আদিবাসী। গেল সপ্তাহে আজারবাইজানের সামরিক হামলায় আর্মেনীয় বাহিনী পরাজিত হলে প্রাণের ভয়ে প্রতিবেশী আর্মেনিয়ায় আশ্রয় নিতে শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে আজারবাইজান সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও কারাবাখ অঞ্চলটির নিয়ন্ত্রণ ছিল আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে। তবে গত মঙ্গলবার 24 ঘন্টার সামরিক অভিযানে পরাজিত হয়ে যুদ্ধবিরতি ও আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর্মেনীয় বাহিনী। কারাবাখে অন্তত 1,20,000 জাতিগত আর্মেনীয় বাস করে। তবে অঞ্চলটির আর্মেনীয় নেতৃত্ব জানিয়েছে, এ পরিস্থিতিতে তারা আর আজারবাইজানের অংশ হয়ে থাকতে চান না। নিপীড়ন ও জাতিগত নিধনের ভয়ে প্রায় সবাই আর্মেনিয়া চলে যেতে শুরু করেছে। যদিও আজারবাইজান কর্তৃপক্ষের দাবি তারা জাতিগত আর্মেনীয়দের নিরাপত্তা দিতে আগ্রহী, তবে তাতে আশ্বস্ত না হয়ে সোমবার ভোর পর্যন্ত অন্তত 3,000 শরণার্থী আর্মেনিয়ায় ঢুকেছে। আর শরণার্থীদের চাপ নিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে আর্মেনীয় সরকার। এদিকে একদিনের সফরে আজারবাইজান গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেখানে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে বৈঠক করেছেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ধোঁয়াশা, সরকারের হাতে সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। আবেদন নিয়ে কালক্ষেপণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনজীবীর অভিযোগ। সোজা কথা না শুনলে রাজপথেই ফয়সালা, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের তফসিল দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নেতাদের, রাজধানীতে আন্দোলন জোরদারের প্রত্যয়। 36 দিনের মধ্যে বিএনপিকে নাশকতা বন্ধের আলটিমেটাম ওবায়দুল কাদেরের, বললেন ভিসা নীতি মানেন না। বিএনপিকে পুরনো গাড়ি বললেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জানালেন রাষ্ট্রদূত, দুদেশের সম্পর্ক আরও গভীর হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।